স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সামিয়া জানাম। এবার জানাবো খবরের বিস্তারিত। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আন্ডারগ্রাউন্ডে বহিরাগত এক যুবকের বিদ্যুতের তার কাটার ঘটনাকে এখনও নাশকতার সন্দেহে রেখেছে পিএসসি। ঘটনার 10 দিন পরও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, সরকারি কর্ম কমিশনের সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্য ও বিভিন্ন পরীক্ষায় নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের ডেটা বিনষ্ট করার চেষ্টাও হতে পারে এটি। সতর্ক থাকতে তথ্য আর্কাইভ করা সহ বাড়ানো হয়েছে নিরাপত্তা। 6 জানুয়ারি দুপুরের ঘটনা এটি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আন্ডারগ্রাউন্ডের গ্যারেজের ভেতরে বহিরাগত এই ব্যক্তিকে দেখতে পান নিরাপত্তা কর্মী আরিফুর রহমান। দেখা যায় ওই ব্যক্তি প্লাস্টিকের কাভার দিয়ে আটকানো বিদ্যুতের মোটা তার প্লায়ার্স দিয়ে কাটার চেষ্টা করছেন। এ সময় নিরাপত্তা কর্মীর চিৎকারে পিএসসির অন্যরা এসে আটক করে তাকে। পরে পুলিশ নিরাপত্তা কর্মীর হাতে আটক আলামিনকে থানা হেফাজতে নেয়। জব্দ করা হয় তার হাতে থাকা প্লেয়ার্স ও একটি মোটরসাইকেল। শেরেবাংলা নগর থানায় করা হয় চুরির মামলা। তবে 10 দিন পেরিয়ে গেলেও এখনও তদন্তে তেমন কিছুই উঠে আসেনি। পিএসসি বলছে এটি কোনো সাধারণ ঘটনা নয়, বিষয়টিকে সন্দেহের চোখেই দেখছেন তারা। 10 দিন হয়ে গেছে, কারণ ব্যাপারটা খুব স্পর্শকাতর এবং সবকিছুই কিন্তু একবারেই উঠে আসা সম্ভব হয় না। তো আপাতত ওনারা আমাদের সাথে যোগাযোগ করছেন, আমাদের সাথে যোগাযোগ আছে এবং অগ্রগতিও তারা আমাদের কাছে প্রকাশ করেছেন, যে কারণে আমাদেরও তদন্ত রিপোর্টটা আসবে 2-1 দিনের ভেতরে আমাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ, এবং তাদেরটাও মিলিয়ে আমরা পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করব। পিএসসি একটি কেপিআই এলাকা হয়, কিভাবে আলামিন সেখানে প্রবেশ করলো এ নিয়ে উঠেছে প্রশ্ন। রহস্য উদ্ঘাটনে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। তিনি এসেছিলেন একটা অত্যন্ত দামি মোটরসাইকেলে করে, এবং সে যদি চুরির কিছু থাকতো সেখানে তো গ্যারাজে যেখানে এসি ইলেকট্রিসিটি কানেকশন আছে সেখানে তারা আসতেন না। আবার এমনও না যে হঠাৎ করে সে গিয়েছে, সে কিন্তু সরাসরি ওখানে যেই এসির কানেকশন যেখানে আছে, শর্ট সার্কিট হওয়া বা বৈদ্যুতিক কোনো রকমের দুর্ঘটনা সম্ভাবনা যেখানে, সরাসরি সেখানে গেছে। তারা আরও বলেছেন, এ ঘটনায় প্রতিষ্ঠানটির কেউ জড়িত কিনা তাও দেখা হচ্ছে। সচিবালয়ের আগুনের ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্ত করছে গোয়েন্দা সংস্থাও। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সকাল 10টায় শুরু হওয়া এই পরীক্ষা চলবে বেলা 11টা পর্যন্ত। রাজধানী ঢাকা সহ দেশের 19টি কেন্দ্রের 53টি ভেন্যুতে পরীক্ষা হচ্ছে। ঢাকায় 4টি কেন্দ্রের আওতায় 16টি ভেন্যুতে পরীক্ষা চলছে। এবারের পরীক্ষায় আবেদন পড়ে 1,35,261টি। কোটা সহ মেডিকেলে মোট আসন 5,380টি। এ হিসাবে এবছর প্রতি আসনের বিপরীতে 25 পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। 2023-24 শিক্ষাবর্ষের তুলনায় এবছর একটি আসনের বিপরীতে 6 জন প্রতিদ্বন্দ্বী বেড়েছে। সঞ্চিত অর্থ বিনিয়োগের জন্য এখন সবচেয়ে ভালো ও নিরাপদ জায়গা সঞ্চয়পত্র। তাই এই খাতে সুদের হার বৃদ্ধিতে অনেকেই আসছেন নতুন করে বিনিয়োগের জন্য। গবেষকরা বলছেন, এর প্রভাবে বাড়বে ব্যাংকেও সুদের হার, আর কমাতে সহায়তা করবে মূল্যস্ফীতি। তবে তাতে সাধারণ গ্রাহক উপকৃত হলেও সার্বিক বিনিয়োগ কমে কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে। বুধবার সঞ্চয়পত্রে সুদহার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে পেনশনার সঞ্চয়পত্রে 12.55%। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদহার ধরা হয়েছে 12.40%। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদহার ধরা হয়েছে 12.30%। আর পরিবার সঞ্চয়পত্রে সুদহার ধরা হয়েছে 12.50%। এমন খবরে খুশি সঞ্চয়পত্রের বিনিয়োগকারীরা। আসলে আমি তো জানতাম না, এই ব্যাংকে এসে এখন জানতে পারলাম যে রেট বাড়াইছে। এটা আমাদের জন্য ভালো সুখবর। আমরা যারা মধ্যবিত্ত শ্রেণীর আছি তাদের একটু আয়ের একটু ইটা বাড়লো, খরচপাতি মেটাতে সুবিধা হবে। বাড়ি বাড়িটার নিচে আমি এখন লাভ বেশি, তাই মেয়েদেরটা তো বেশি লাভ, পুরুষের চাইতে মেয়েদেরটা তো বেশি, কারণ আমার নামে সঞ্চয়পত্রটা বেশি, তাই আর কি লাভটা বেশি আমার। সঞ্চয়ের অর্থ গচ্ছিত রাখতে মানুষের হাতে রয়েছে ব্যাংকের আমানত, ট্রেজারি বন্ড, সঞ্চয়পত্র, পুঁজিবাজারের মতো বেশ কিছু উপায়। তবে সঞ্চয়পত্রের বিনিয়োগকেই সবচেয়ে বেশি ভালো ও নিরাপদ ভাবতে চান এই গবেষক। সবচেয়ে ভালো অপশন সঞ্চয়পত্র, কারণ পিছনে তো সরকার দাঁড়িয়ে আছে, সভরেন গভর্নমেন্ট দাঁড়িয়ে আছে, ইন্টারেস্ট রেটটা খুব রিজনেবলি হাই, রিটার্নটা হাই, সুতরাং এটা একটা ভালো অপশন।
সঞ্চয়পত্রের সুদহার বৃদ্ধির এই সিদ্ধান্তের প্রভাব ইতিবাচক ও নেতিবাচক দুভাবেই পড়বে। একদিকে এর প্রভাবে ব্যাংকের সুদহার বাড়বে, অন্যদিকে বিনিয়োগ হয়ে যাবে ব্যয়বহুল, বলছেন এই গবেষক। এইটার ইম্প্যাক্ট একটা তো হলো যে ওভারঅল ইন্টারেস্ট রেট ফ্রেমওয়ার্কটা মার্কেটে ব্যাংকগুলোতে আরও বাড়বে। একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো আমরা আশাই করবো, যেটা পরিকল্পিত মানে হয়তো বিনিয়োগে কিছুটা প্রভাব পড়বে, বিনিয়োগ কমবে, তো গ্রোথে হয়তো এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকতে পারে। বাট পজিটিভ ইম্প্যাক্ট হয়তো বা অনেক বেশি আমরা আশা করছি, সেটা ইনফ্লেশনটা যদি কন্ট্রোলে চলে আসে। প্রজ্ঞাপন অনুযায়ী 5 বছর ও 2 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের সুদের হারের সঙ্গে সঙ্গতি রেখে প্রচলিত 5টি সঞ্চয় স্কিমের সুদের হার বছরে 2 বার পুনর্নির্ধারণ করা হবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। আমদানির পর রাজধানীর বাজারে চালের দামের পরিস্থিতি জানতে মোহাম্মদপুর কৃষি বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, খুচরা বাজারে চালের দাম কেমন দেখছেন আজ, এবং আমদানির কারণে দাম কি কিছুটা কমেছে? ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন জানাবেন। জানা, আসলে চাল যেটি ভারত থেকে আমদানি হয়েছে সেটির খুব বেশি প্রভাব আসলে বাজারে আমরা দেখতে পাচ্ছি না। এর আগে আমরা পাইকারি বাজারে ছিলাম, সেখানে আমরা যেমনটা দেখেছি আসলে মিনিকেট চাল যেটি 72 থেকে 82 টাকা এই দরে বিক্রি হয়েছে, আসলে পাইকারি বাজার ঘুরে খুচরা বাজারে সেটি আসলে 2-3 টাকা বেশি দামে বিক্রি হবে, এটি স্বাভাবিক, সবসময়ই তাই হয়। আজকেও কিন্তু পরিস্থিতি একই রকম। গত সপ্তাহে এই চালগুলোর যে দামে বিক্রি হয়েছিল, আজকে এই বাজারে অনেকটা দাম একই রকম আছে। একজন বিক্রেতা আছেন, তার কাছে একটু জানতে চাই। আপনি তো হরেক রকম চাল বিক্রি করতেছেন, একটু বলবেন নাজির চাল, মিনিকেট এবং বিয়ার 28 এই চালগুলো যেগুলো বেশি বিক্রি হয়, এগুলো আজকে কোনটা কি দরে বিক্রি হচ্ছে? আজকে বিক্রি করছি আমরা নাজির চাল বিক্রি করছি 80 থেকে 85 টাকা পর্যন্ত, আর মিনিকেট 80, 85 এবং 78, 75, আর 28 চাল বিক্রি হয়েছে 60 টাকা, 62 টাকা। চাল তো গত সপ্তাহে যেমন ছিল এখনো তেমনই আছে, আর কমেনি। বেচা বিক্রি বেড়েছে কিনা বা ক্রেতারাই বা কি বলে? ক্রেতা তো এখন মনে করেন সবাই তো সীমিত আয়ের ভিতরে পড়ে গেছে, বেচা বিক্রি অনেক কম হয়ে গেছে, আগের চেয়ে অনেক কম। মনে করেন 85 টাকা 1 কেজি চাল, যে 50 কেজি কিনতো 25 কেজি, হে এখন 10 কেজি কিনে। আবার টাইনি নিম কি মহল্লা গুনে কিনে, এই জন্য বাজারে বেচা বিক্রি অনেক কমে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। জানা, যেমনটা শুনছিলেন আসলে দাম বেশি হওয়ার কারণে কিন্তু যেটি হয়েছে যে ভোক্তার ক্রয় সক্ষমতা কমেছে, যার ফলে আসলে এই বাজারগুলোতে জিনিসপত্রের যে দাম বা চালের বিক্রিও যেমনটা কমেছে, এবং ক্রেতারাও বা ভোক্তারাও যারা আগে আসলে 5 কেজি কিনতেন তারা হয়তো 3 কেজি কিনছেন, যারা হয়তো আগে 1 বস্তা কিনতেন তারা হয়তো আধা বস্তা কিনছেন। এইভাবে কিন্তু তাদের ক্রয় সক্ষমতাটাও খানিকটা কমে গেছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে চালের দামের খবর। মাহবুব, ধন্যবাদ আপনাকে। কথায় বলে মাঘে বাঘ কাঁপে, কিন্তু শীতলতম মাসেও তীব্র শীতের দেখা মেলেনি। মাঘের শুরু থেকে তাপমাত্রা অল্প অল্প বাড়ছে। উত্তরাঞ্চল ছাড়া হাড় কাঁপানো ঠান্ডা নেই দেশের অন্য এলাকায়। হিমালয়ের কাছে হওয়ায় পঞ্চগড়ে শীতের দাপট কিছুটা বেশি। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে জনপদ। দিনের আলো ফুটলেও দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন। বিকেলের পর নামতে থাকে তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 12.5 ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবারের তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। দিনাজপুরে হাড় কাঁপানো শীতে জনজীবনে দেখা গেছে দুর্ভোগ। তাপমাত্রার পারদ তেমন নিচে না নামলেও তীব্র হিমেল বাতাস আর ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে। গতকালের তুলনায় তাপমাত্রা বেড়েছে চুয়াডাঙ্গায়। আজ সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঘন কুয়াশায় 3.5 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ভোর 5:30 থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। রক্তক্ষয়ী যুদ্ধের 15 মাস পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সই করল হামাস ও ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়, জানিয়েছে দেশটির গণমাধ্যম জেরুজালেম পোস্ট। মধ্যস্থতাকারী 2 দেশ কাতার এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের উপস্থিতিতে চুক্তিতে সই করে হামাস ও ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চুক্তি সইয়ের বিষয়টি জানিয়ে ইসরায়েলের প্রতিনিধিরা শিগগিরই মন্ত্রিসভার রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক সদস্যদের নিয়ে বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। আনুষ্ঠানিক অনুমোদন দিতে শনিবার মন্ত্রিসভায় ভোটাভুটি হবে। চুক্তি অনুযায়ী 98 জন ইসরায়েলি জিম্মিকে পর্যায়ক্রমে মুক্তি দেবে হামাস। চুক্তি বাস্তবায়ন হলে দক্ষিণ গাজা থেকে শরণার্থীদের উত্তরাঞ্চলে প্রত্যাবাসনের বিষয়টি পর্যবেক্ষণ করবে মিশর ও কাতার। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।